হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের মাঝখানে আমি একটা ভিডিও নিয়ে আসছি বাংলাদেশের সংবিধান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। চলো আমরা আজকে সংবিধান বিষয়ে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ সমাধান ও ব্যাখ্যা সহ উত্তর দেখে আসবো। খাতা ও কলমে সুন্দর করে এর অ্যান্সারগুলো আমি করে রেখেছি, সেগুলো তোমরা এখন দেখতে থাকো। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হবে সংবিধানের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন সম্পর্কে। এই 50টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেতে পারেন। তাহলে আমরা এখন 1 নম্বর প্রশ্ন দেখব। 1 নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশ সংবিধানের অভিভাবক, অর্থাৎ বাংলাদেশ সংবিধানের প্রধান কে? অভিভাবক কে? তাহলে প্রশ্নটা যদি আসে পরীক্ষায় তোমাকে অ্যান্সার করতে হবে সুপ্রিম কোর্ট। তাহলে বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। এবার 2 নম্বর প্রশ্ন, এটা একটা মজার প্রশ্ন। দেখো, সংবিধান গৃহীত হয়, কথাটা এখান থেকে কেটে দেব, কার্যকর হয় ও প্রবর্তিত হয়। আর গৃহীত হয় কথাটি এখান থেকে কেটে দেব। তাহলে বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় ও কার্যকর হয় কত সালে? 1972 সাল। আর তারিখটা ছিল কত? 16 ডিসেম্বর। তাহলে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। এরপরে 2টা তোমরা মজার প্রশ্ন দেখতে পাচ্ছ। আসলে একটা আছে উত্থাপিত হয়, একটা গৃহীত হয়। মনে রাখতে হবে যে কোনো জিনিস প্রথমে উত্থাপিত হয়, তারপরে গৃহীত হয়। তাহলে আগে হচ্ছে উত্থাপিত হয় আর পরে হচ্ছে গৃহীত হয়। তাহলে গণপরিষদে কত সালে সংবিধান উত্থাপিত হয়? অবশ্যই 1972 সাল। 1972 সালের অক্টোবর মাসে। তাহলে কতই অক্টোবর? 1972 সালের 12ই অক্টোবর এটি গৃহীত হয়, উত্থাপিত হয়। তাহলে গণপরিষদে উত্থাপিত হয় 1972 সালের 12ই অক্টোবর। এই তারিখটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, বলা আছে গণপরিষদে কত তারিখে সংবিধান গৃহীত হয়? আর সংবিধান যত তারিখে গৃহীত হয় এটাই হলো সংবিধানের দিবস বলা হয়। অর্থাৎ নভেম্বর মাসে সংবিধান গৃহীত হয় 1972 সালের নভেম্বর মাসের। আর তারিখটা ছিল 4। তাহলে তারিখটা ছিল 4 নভেম্বর। এই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। তাহলে উত্থাপিত হয় আর গৃহীত হয়, এই প্রশ্নটা একটু ভালো করে মনে রাখবা। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে। 5 নম্বর প্রশ্নে বলছে যে সংবিধান, তার আগে একটা কথা তোমাদের আমি বলে দিই। দেখো, 12ই অক্টোবর আর 4ই নভেম্বর, 12 আর 4 যোগ করলে কত হবে? 16 হবে। তাহলে 12 আর 4 মিলে যদি 16 হয়, এটা শর্ট টেকনিক, তাহলে অবশ্যই 16ই ডিসেম্বর সংবিধান কার্যকর হয়ে যায় বাংলাদেশে। তাহলে আমরা 12ই অক্টোবর থেকে 12 নিলাম আর 4ই নভেম্বর থেকে 4 নিয়ে মোট হয়েছে 16। অর্থাৎ 16ই ডিসেম্বর সংবিধান বাংলাদেশে কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বরে। এটা অবশ্যই তোমাদের মনে থাকবে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এর 5 নম্বর প্রশ্ন, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। দেখো, এখানে লেখা আছে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য, এটা কে হবে? বেগম রাজিয়া বানু। তাহলে বাংলাদেশের যে সংবিধান রচনা করা হয়েছিল 1972 সালে, সেটি একমাত্র মহিলা সদস্য ছিল রচনা কমিটির, তিনি হলেন রাজিয়া বানু। 6 নম্বর প্রশ্ন, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? দেখো, আমরা বঙ্গবন্ধু লিখেছি,
তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো বঙ্গবন্ধু যখন লিখেছি, অ্যান্সারটা কে হতে পারে? এটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের মোট মূলনীতি ছিল 4টি। সংবিধানের মোট মূলনীতি ছিল 4টি। সংবিধান কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 11টি ভাগে। মোট অনুচ্ছেদ ছিল 153টি। তাহলে আবারও বলি, মোট মূলনীতি ছিল 4টি এবং মোট তফসিল ছিল 7টি। হ্যাঁ, তার প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? হস্তলিখিত অর্থাৎ প্রিন্টার ছাড়া নিজ হাতে লিখেছিল প্রথম সংবিধান, তার নামটা পরীক্ষায় বারবার আসতে থাকে। তাহলে প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক হলো আব্দুর রউফ। তাহলে আব্দুর রউফ হলো হস্তলিখিত সংবিধানের মূল লেখক। হ্যাঁ, তফসিল সম্পর্কে একটা কথা মনে রাখতে হবে যে 5 নম্বর তফসিলে 7ই মার্চের ভাষণের কথা বলা আছে। 5 নম্বর তফসিলে 7ই মার্চের ভাষণের কথা বলা আছে। তারপরে আমরা 12 নম্বর প্রশ্ন দেখব, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? হ্যাঁ, প্রধান বৈশিষ্ট্য কয়টি? 10টি। তবে বৈশিষ্ট্যগুলো কি কি এখান থেকে পরীক্ষায় নাও আসতে পারে, তবে কিছু বৈশিষ্ট্য মনে রাখাই ভালো, বই থেকে দেখে নিবা। তারপর আমি বলি বৈশিষ্ট্য কয়েকটা। যেমন এটি লিখিত দলিল, এখানে ভোটাধিকার থাকে, এখানে মৌলিক অধিকার থাকে, এখানে জাতীয়তা থাকে, এখানে প্রজাতন্ত্র থাকে, এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থাকে, আরও কয়েকটা আছে, এটা বই থেকে তোমরা দেখে নিবা। আর তফসিল আমি বলেছিলাম, আবারও বলছি, 5 নম্বর তফসিলে 7ই মার্চের ভাষণের কথা বলা আছে। আর 25শে মার্চ রাতের কথা বলা আছে 6 নম্বর তফসিলে। তাহলে 5 নম্বর তফসিলে বলা আছে 7ই মার্চের কথা, আর 25শে মার্চের কথা বলা আছে 6 নম্বর তফসিলে। এবার আমরা 13 নম্বর প্রশ্ন দেখব। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, বলা আছে 1972 সালে সংবিধানের কোন মূলনীতিটি এখনো অপরিবর্তিত আছে? তোমরা বলো দেখি কোনটা হবে। এখানে 3টা অপশন দেওয়া আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। দেখি বলো। আসলে এখন পর্যন্ত এই তিনটা মূলনীতি এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে, অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা, 3টাই এখনো অপরিবর্তিত আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত। আমরা যে বাংলাদেশি, আমাদের আইডি কার্ডে, জন্ম নিবন্ধন কার্ডে বাংলাদেশি লেখা থাকে। এবার কিছু ধারা সম্বন্ধে কথা বলবো বা অনুচ্ছেদ সম্পর্কে কথা বলবো, যে এই বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। এটা কত ধারায় বলা আছে দেখো তোমরা। আবারও বলছি, বাংলাদেশি আমরা এটা কত ধারায় বলা আছে। এই ধারা সম্পর্কে বা অনুচ্ছেদ সম্পর্কে প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। এটা হবে তোমার 6-এর 2 নম্বর অনুচ্ছেদে। তাহলে 6-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে আমরা বাংলাদেশি এটা। তারপরে দেখো, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? যেমন বলা হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস, অর্থাৎ এটা কত ধারায় বলা আছে? 7-এর 1 নম্বর অনুচ্ছেদে এটা বলা আছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদটি তুলে ধরা হয়েছে? এখানে অনুচ্ছেদ না হয়ে হবে কি, বাংলাদেশের কোন ভাগটি তুলে দেওয়া হয়েছে। দেখো তো, এখন আমাদের সংবিধানের ভাগ কয়টি? 11টি ভাগ। 11টি ভাগের মধ্যে কোনটি তুলে দেওয়া হয়েছে? 12 নম্বরটি, অর্থাৎ 12 নম্বর ভাগটি সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। এবার আমাদের যে শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে,
কিন্তু শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে 17 নম্বর অনুচ্ছেদে। তাহলে 17 নম্বর, দেখো আমার প্রশ্নটাও ছিল 17 নম্বর, আবার অনুচ্ছেদটা ছিল 17, অর্থাৎ শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে 17 নম্বর অনুচ্ছেদে। 18 নম্বর প্রশ্ন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে। আগে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একই ছিল, এটা পৃথক করা হয়েছে 22 নম্বর অনুচ্ছেদে। এবার দেখো মৌলিক অধিকারের জন্য কয়টি অনুচ্ছেদ আছে। আমি কত নম্বর অনুচ্ছেদ তা কিন্তু বলছি না, বলছি মৌলিক অধিকারের জন্য মোট কতটি অনুচ্ছেদ আছে সংবিধানে, 22টি অনুচ্ছেদ। তাহলে মৌলিক অধিকারের জন্য মোট 22টি অনুচ্ছেদ আছে। তারপর দেখো প্রশ্নটা কি আছে, রাষ্ট্রপতি হতে হলে সর্বনিম্ন কত বয়স লাগবে, 35 বছর। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে একজনকে বয়স হতে হবে সর্বনিম্ন 35 বছর। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কে? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই জানো, এটা আব্দুল হামিদ। তাহলে বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রপতি হলো আব্দুল হামিদ। রাষ্ট্রপতি হতে হলে সর্বনিম্ন বয়স লাগবে 35 বছর, আর আব্দুল হামিদ হলো 20তম রাষ্ট্রপতি। তাহলে প্রধানমন্ত্রী হতে হলে কত বছর বয়স লাগবে, এই প্রশ্নটা আসতে পারে। প্রধানমন্ত্রী হতে হলে বয়স লাগবে 25 বছর। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী হতে হলে 25 বছর বয়স লাগবে। পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা থাকে, সে ক্ষমতা নিয়ে প্রশ্ন আছে যে কারোর কাছে কোনো পরামর্শ ছাড়াই, কারোর কাছে কোনো পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। কারোর কাছে কোনো পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে, এটা বলা আছে তোমার 48-এর 3 নম্বর অনুচ্ছেদে। তাহলে রাষ্ট্রপতি কারো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে, এরা 48-এর 3 ধারায়। এবার রাষ্ট্রপতির অভিসংশোধন, মানে রাষ্ট্রপতির বাদ, রাষ্ট্রপতির শেষ বা ধ্বংস হতে পারে, সেটা 52 নম্বর অনুচ্ছেদে বলা আছে কিভাবে একজন রাষ্ট্রপতির অভিসংশোধন করা যাবে। তাহলে রাষ্ট্রপতির অভিসংশোধন আমরা বুঝলাম যে রাষ্ট্রপতি শেষ হবে, রাষ্ট্রপতি ধ্বংস হবে, 52 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? মাহবুবে আলম। তবে হ্যাঁ, এই ভিডিওটা তৈরি করা হয়েছে, এরপরে হয়তো চেঞ্জ হতে পারে, এইটা মাহবুবে আলম চেঞ্জ হতে পারে, এটা তোমরা পরিবর্তন করে নিবা। অ্যাটর্নি জেনারেল নিয়োগের অনুচ্ছেদ, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ যে দেওয়া যাবে এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, 64 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ 64 নম্বর অনুচ্ছেদে বলা আছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া যাবে। আইনসভার সভাপতিকে, অর্থাৎ জাতীয় সংসদের সভাপতিকে স্পিকার, বর্তমানে স্পিকার হলেন শিরিন শিলা। এবার দেখো পরবর্তী প্রশ্নটা খুবই মজার, জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাশ হয়, মানে একটা আইন, দেশের বিরুদ্ধে একটা আইন, দেশের পক্ষে একটা আইন যে পাশ হবে, সেই আইনটা পাশ হয় কিভাবে, সংসদে যত মনে করে 100 জন উপস্থিত আছে, যদি কেউ ওই আইনের পক্ষে 50-এর থেকে বেশি ভোট পড়ে, অর্থাৎ 51টা ভোট যদি পড়ে, 100 ভোট যদি পড়ে, অর্থাৎ 50-এর থেকে বেশি ভোট পড়লেই সেই আইনটা কার্যকর হবে, অর্থাৎ 50% থেকে বেশি ভোট হলেই কার্যকর হবে। তারপরে ন্যায়পাল নিয়োগের বিধান আছে, ন্যায়পাল নিয়োগ দিতে হবে, ন্যায়পাল নিয়োগ দেওয়ার বিধান আছে কত নম্বর অনুচ্ছেদে, 77 নম্বর অনুচ্ছেদে। এবার অর্থ বিল, যদি বলে অর্থ বিল সম্পর্কিত ধারাটি কত, তাহলে হবে অবশ্যই 81-এর 1 অনুচ্ছেদে বলা আছে অর্থ বিল সম্পর্কিত অনুচ্ছেদ আছে 81-এর 1 নম্বর অনুচ্ছেদে। তাহলে 81-এর 1 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কিত বলা আছে। কোন সংসদে কোনো বিরোধী দলের নেতা ছিলেন না? তাহলে আমরা অনেকেই জানি যে প্রথম এবং ষষ্ঠ অর্থাৎ 1 ও 6 নম্বর অনুচ্ছেদে কোনো বিরোধী দলীয় নেতা ছিল না। পরবর্তী প্রশ্ন, ফ্লোর ক্রসিং। আসলে ফ্লোর ক্রসিংটা কি এটা জানতে হবে তোমাকে আগে। যখন দেখবা নিজ দলের কোনো এমপি বা মন্ত্রী
নিজ দলের হয়ে কাজ না করে বিরোধী দলের হয়ে কাজ করে তখন তাকে ফ্লোর ক্রসিং বলে। তাহলে ফ্লোর ক্রসিং কি? নিজ দলের লোক বেইমানি করে অন্য দলে অথবা নিজ দলের লোক অন্য দলের হয়ে কাজ করলে তাকে বলা হবে ফ্লোর ক্রসিং। তাহলে ফ্লোর ক্রসিং আমরা বুঝতে পেরেছি। আর ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা আছে 70 নম্বর অনুচ্ছেদে। 70 নম্বর অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা আছে। তাহলে অবশ্যই ফ্লোর ক্রসিং কথাটা তোমরা মন দিয়ে শুনবা, যে ফ্লোর ক্রসিং হলো যে মানুষ বা যে এমপি বা সদস্য নিজ দলের না হয়ে অন্য দলের হয়ে কাজ করে। তারপরে দেখো তাহলে 70 নম্বর অনুচ্ছেদে এটি বলা আছে। তারপরে কোন সংসদ সদস্য যদি পদত্যাগ করতে চায়, যে আমি আর এমপি থাকবো না, আমার রাগ হয়েছে, অথবা কোনো কারণে সে আর এমপির দায়িত্ব নিতে চায় না, সেই পদত্যাগপত্র জমা দিতে হবে। তাহলে কার কাছে পাঠাতে হবে? স্পিকারের কাছে। তাহলে কোনো সংসদ সদস্য যদি আর সদস্য পদে থাকতে না চায় তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এবার কাস্টিং ভোট। কাস্টিং ভোটটা কি? যখন একটা আইন পাশ হবে দেশে, যদি দুই পক্ষের সমান ভোট হয়ে যায়, ধরো 100 ভোট আছে, এ পক্ষেও 50 ভোট পড়েছে, ও পক্ষেও 50 ভোট পড়েছে, তখন স্পিকার একটা ভোট দিতে পারেন। স্পিকার যে পক্ষকে ইচ্ছা মনে করবে সে পক্ষকে জিতে যাবে। আর স্পিকার যে ভোটটা তখন দেয় সেটাকে বলা হয় কাস্টিং ভোট। এবার দেখো কোরাম। কোরাম হচ্ছে 60 জন। এই কোরামকে বলা হয় মিনিমাম নাম্বার বলা হয়। মানে সংসদে যে অধিবেশন বসতে হবে বা মিটিং বা সভা বসতে হবে, এখানে কমপক্ষে 60 জন এর উপস্থিতি লাগবেই। তাহলে কোরাম বলতে আমরা কি বুঝেছি? 60 জন, অর্থাৎ মিনিমাম নাম্বার হলে জাতীয় সংসদে অধিবেশন বসে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির অধ্যাদেশ। অধ্যাদেশ আগে জানতে হবে তোমাকে, অধ্যাদেশ কি? অধ্যাদেশটা হলো কোনো জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যদি কোনো আইন জারি করে বা কোনো বিধান জারি করে, আবারও বলছি, কোনো জরুরি অবস্থায় যদি রাষ্ট্রপতি কোনো বিধান বা আইন জারি করে সেটাকেই বলা হবে অধ্যাদেশ। তাহলে জরুরি অবস্থায় কোনো আইন জারি করলে অধ্যাদেশ বলা হবে। এটা 93 নম্বর অনুচ্ছেদে বলা আছে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়স কত? আগে ছিল 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়স 67 বছর। বর্তমান বিচারপতির নাম মাহমুদে হাসান। তিনি কুষ্টিয়া জেলার অধিবাসী। তারপরে দেখো 36 নম্বর প্রশ্ন বলছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 117 নম্বর অনুচ্ছেদে। তাহলে প্রশাসনিক ট্রাইব্যুনাল কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 117 নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে। তারপরে কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড কাকে বলা হয়? বলা হয় সুপ্রিম কোর্টকে। তাহলে সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। এরপরে দেখা একটা প্রশ্ন আছে যে সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে বা কয়টি ভাগ আছে? এটা তোমাকে অবশ্যই জানতে হবে। সুপ্রিম কোর্টের 2টি ভাগ আছে। তাহলে সুপ্রিম কোর্টের কয়টি ভাগ? 2টি ভাগ। একটা হলো হাইকোর্ট, একটা হলো হাইকোর্ট, আর একটা হলো আপিল বিভাগ। তাহলে সুপ্রিম কোর্টের আমরা দেখো বিভাগ দেখতে পাচ্ছি 2টা, একটা হাইকোর্ট আর একটা আপিল বিভাগ। এবার পরবর্তী প্রশ্ন দেখো, একটু মজার প্রশ্ন, অনেক ভালো লাগবে এটা পড়তে। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে মামলা করা যায়, অর্থাৎ মৌলিক অধিকার নষ্ট হলে মামলা করা যায়, মৌলিক অধিকার ধ্বংস হলে মামলা করা যায়। এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? লঙ্ঘিত নষ্ট হলে এগুলা। তাহলে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে মামলা করা যায়, এটা বলা আছে 44 নম্বর অনুচ্ছেদে। তাহলে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে মৌলিক অধিকার লঙ্ঘিত সম্পর্কে? 44 নম্বর অনুচ্ছেদে। এবার আমরা দেখব
দেখো তাহলে মনে রাখবা যে প্রশাসনিক ট্রাইব্যুনাল হয় 117 নম্বর অনুচ্ছেদে। এবার নির্বাচন কমিশন কত নম্বর অনুচ্ছেদে বলা আছে এটা একটু দেখো, এটা শর্ট টেকনিক আছে এখানে, যে নির্বাচন কমিশন দেখো এটা বলা আছে 118 নম্বর অনুচ্ছেদে। বলো তো একজন মানুষের ভোটার হতে হলে কত বছর বয়স লাগে? 18 বছর। দেখো আমার এখানে লাস্টে বা শেষে 18 আছে, তাহলে অর্থাৎ নির্বাচন কমিশন গঠন করা হয় কত নম্বর অনুচ্ছেদে? 118 নম্বর অনুচ্ছেদে। কারণ একজন মানুষকে ভোটার হতে হলে, নির্বাচন করতে হলে বা নির্বাচনে ভোট দিতে হলে তাকে 18 বছর বয়স হওয়া লাগে। অর্থাৎ শর্ট টেকনিকে মনে রাখবা 18 বছর, এই জন্য নির্বাচন কমিশন গঠিত হয় 118 নম্বর অনুচ্ছেদে। এবার ভোটার তালিকা, আপনি যে ভোটার, আপনার এলাকায় ভোটার তালিকা তৈরি করা হয়, আপনার নামটা আইডি কার্ডে উঠবে, এটা বলা আছে 121 নম্বর অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন দেখো ভোটার কার্ডের মেয়াদ। আপনাদের কার্ড স্মার্ট কার্ড অথবা যে কোনো ভোটার আইডি কার্ড থেকে থাকতে পারে। এই ভোটার আইডি কার্ডটা কত বছর পর পর আবার চেঞ্জ করা লাগতে পারে? 15 বছর পর পর। তাহলে 15 বছর পর পর তোমার একটা ভোটার আইডি কার্ড চেঞ্জ করতে হবে। তো পিএসসি, পরবর্তী প্রশ্ন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। এই যে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় এটা বলা আছে 137 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে। তাহলে পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে বলা আছে 137 নম্বর অনুচ্ছেদে। আর 140 নম্বর অনুচ্ছেদে বলা আছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া। তাহলে 140 নম্বর অনুচ্ছেদে বলা আছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া। পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকার রহিত হয় কখন, শেষ হয়ে যায় কখন? সেটা হচ্ছে যখন জরুরি অবস্থা জারি করা হয়। একটা দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয় তখন মৌলিক অধিকার রহিত হয়ে যায়। অর্থাৎ মৌলিক অধিকার রহিত হয়ে যায় কখন? যখন জরুরি অবস্থা জারি করা হয়। এটা বলা আছে 141 নম্বর অনুচ্ছেদে। তাহলে মৌলিক, আর একটা প্রশ্ন আমি আবার বলছি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকে সেটা নিয়োগ দেওয়া হয় 140 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে এটা 137 নম্বর অনুচ্ছেদে আছে। আর মৌলিক অধিকার রহিত হয় কখন? যখন জরুরি অবস্থা জারি করা হয়ে যায়। অর্থাৎ দেশে যদি কোনো জরুরি অবস্থা জারি করা হয় তখন মৌলিক অধিকার রহিত বা শেষ হতে পারে। তার পরবর্তী প্রশ্ন দেখো কতগুলো অধিকার উজ্জ থাকে, মানে এর অর্থ হলো কতগুলো অধিকার তোমার থেকেও নাই, কতগুলো অধিকার তোমার থেকেও নাই। কতগুলো অধিকার তোমার থেকেও নাই সে অধিকারগুলো বলছি, সেগুলো বলা আছে 36, 37, 38, 39, 40 ও 42 নম্বর অনুচ্ছেদে। তুমি দেখতে পাচ্ছ মনে হয় যে 36 থেকে একদম 42 পর্যন্ত অনুচ্ছেদ, মাঝখানে শুধু 41 নম্বর অনুচ্ছেদটা নাই। অর্থাৎ 36, 37, 38, 39, 40 ও 42 নম্বর অনুচ্ছেদে কতগুলো অধিকার উজ্জ আছে সেটা বলা আছে, মানে তোমার অধিকারগুলো থেকেও নাই। সংবিধান সংশোধনের বিধান আছে কত নম্বর অনুচ্ছেদে, মানে সংবিধান যে সংশোধন করা যাবে, ঠিক করা যাবে, চেঞ্জ করা যাবে, এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? এটা বলা আছে। আর সংবিধান এ পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার, এটা বলা আছে 142 নম্বর অনুচ্ছেদে। আর সর্বশেষ সংবিধান সংশোধন হয়েছে 2018 সালে। পরবর্তী প্রশ্ন সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে, মানে আইনটা কেন কার্যকর করা হয়েছে, কেন এরকম আইন তৈরি হয়েছে এর ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে সংবিধান আইনের ব্যাখ্যা দেওয়া আছে 152 নম্বর অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন সর্বমোট সংশোধন হয়েছে কতবার? সর্বমোট সংশোধন হয়েছে, অ্যান্সার হবে 17 বার। এখানে আমার লেখার ভুল হবে, সর্বমোট সংশোধন হয়েছে 17 বার। তারপরে দেখো প্রথম সংশোধনী হয় 1973 সালে। তারপরে দেখো সংবিধানের প্রস্তাবনা সংযোজনা করা হয়। সংবিধানের প্রস্তাবনা সংযোজন করা হয়
কোন সংশোধনীর মাধ্যমে? এরকম প্রশ্ন যদি আসে তোমার যে সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ লেখালেখি সংযোজন করা হবে কোন সংশোধনীর মাধ্যমে, সেই অ্যান্সারটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কত নম্বর হবে। হবে হচ্ছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে। বলা আছে সংবিধানের কোনো বিষয় ও 15তম সংশোধনীর মাধ্যমে বলা আছে সংবিধানের প্রস্তাবনা সংযোজন করা যেতে পারে। তো আজকের মতো ছিল এই প্রশ্নগুলাই। যদি কোনো উপকারে এসে থাকে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা আর বেল বাটনে চাপ দিয়ে রাখবা যেন পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পৌঁছায় দিতে পারি। আর অবশ্যই পাশে থাকবা, আমাকে শেয়ার করবা এবং সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম।